দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের পর্দায়। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেই ফিলিস্তিনকে নিয়ে এবং সেই ফিলিস্তিনের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে নিয়ে। তাদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে প্রায় ৫৭টি দেশের ৫০০-র বেশি মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অধিকার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ৪৭টি জাহাজ নিয়ে তারা গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা সমুদ্র পথে করে গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা নিয়ে যেতে চেয়েছেন। এই যে গ্লোবাল সুমুদ ফ্রন্টিলা নিয়ে তারা রওনা হয়েছেন, এই রওনা পথে তারা কিন্তু চলতি বছরের অগাস্টের শেষ দিকে রওনা হয়েছিলেন এবং এই যে প্রায় সীমার কাছে চলে এসে গাজার সমুদ্র সীমার একেবারে প্রান্তে এসে তারা গতকাল ইসরায়েলি বাহিনীর দ্বারা তারা আটক হন, হামলার শিকার হন। প্রায় ৩৭টি দেশের ২০০ জনেরও বেশি মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবীদেরকে আটক করে ইসরায়েল এবং এই আটক করে তাদেরকে তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে এবং ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে এই সমুদ্র পথে গাজার দিকে যারাই আসবেন সবাইকেই ইসরায়েল আটক করবে এবং বাধা দেবে। যদিও এই বাধা অতিক্রম করে, বাধাকে ভয় না পেয়ে ২৪টি জাহাজ ইতিমধ্যে আরও এগিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যত বাধাই আসুক তারা এই মানবিক সহায়তা গাজাবাসীর জন্য পৌঁছে দেবেন। এবং একটু বলতে চাই, মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ এই ২০০ জন যারা আটক হয়েছেন তাদের নিয়ে কিন্তু অনেকটা উত্তেজনা রয়েছে, যেমন উদ্বেগের বিষয় রয়েছে এবং সামনের দিকের পরিস্থিতি কী হতে পারে সেটা নিয়ে একটি সমালোচনা তৈরি হয়েছে। সেই বিষয়গুলো এবং সেই তথ্যগুলো আমরা জানবো। আমাদের সহকর্মী আমাদের সাথে রয়েছেন। সামিয়া জান্নাহ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। একটু আজকে যেই ঘটনাটি ঘটে গেল, ইসরায়েল যেই ২০০ জনেরও বেশি কর্মীকে আটক করলো, সেইখানে আসলে তাদের এখন ভবিষ্যৎ কী হবে বা তাদেরকে এখন কোথায় নিয়ে যাওয়া হবে? জুমি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে গতকাল থেকেই আমরা যখন দেখলাম যে এই নৌবহরটি ইসরায়েলের যে যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন করা হচ্ছিল কিংবা গাজার সীমান্তের কাছাকাছি যখন পৌঁছে গেছিল, তখনই কিন্তু আমরা দেখছিলাম যে একটু একটু করে তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং একাধিক বাধার পরও কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে জাহাজের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো জ্যামিং করে এবং সেখানে ইসরায়েলি কমান্ডো ঢুকেও তাদেরকে আসলে আটক করেছেন এবং সবশেষ তথ্য অনুযায়ী তাদেরকে আসলে ইসরায়েলের আশদোদ যেই বন্দর রয়েছে, নৌবন্দর, সেখানে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে। কিন্তু তাদের প্রত্যেককে আটক যে মানবাধিকার কর্মীরা আছে প্রত্যেককে আলাদা আলাদা করে নিয়ে যাওয়া হবে সেখানে, যে কারণে ২ ঘন্টা থেকে আজ সারাদিনও লেগে যেতে পারে তাদের সেখানে পৌঁছাতে। তো এই বিষয়টিতেও আসলে আমরা আজ সারাদিনই নজর রাখবো। সেই বন্দরটি যেটির কথা বলছিলাম, আশদোদ বন্দর, সেটি কিন্তু গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেইখান থেকে তাদেরকে আসলে নিজ নিজ দেশে কিংবা ইউরোপের দেশগুলোতে পাঠিয়ে ডিপোর্ট করে সেখান থেকে আবার তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। অর্থাৎ গন্তব্যের খুব কাছে চলে আসার পরেও তারা তাদের সহায়তাটি নিয়ে যেতে পারছে না। আমি এখানে আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে তাদেরকে আটক করা হলো বা কোন আইনে তাদেরকে আটক করা হলো, বা এই যে সমুদ্র সীমার যে আয়তন, এখানে আন্তর্জাতিক আইন কি বলছে? এখানে ইসরায়েল এই কাজটি করতে পারে কিনা? দেখুন, যেই জায়গাটিতে আসলে নৌবহরটি যাচ্ছিল সেটি কিন্তু আন্তর্জাতিক জলসীমা, অর্থাৎ আন্তর্জাতিক জলসীমা সবার জন্যই উন্মুক্ত, সব দেশের জন্যই উন্মুক্ত। তো সেখান দিয়ে যখন যারা ত্রাণ নিয়ে যাচ্ছিল সেটি একদমই তারা আইন লঙ্ঘন করেনি বা আন্তর্জাতিক আইনের এখানে কোনো ধরনের লঙ্ঘন এমনকি জাতিসংঘও দেখতে পায়নি। তারা তাদের অধিকারই ছিল যে গাজার যেই নিপীড়িত মানুষ আছে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, খাবার এবং জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া তাদের সম্পূর্ণ অধিকার ছিল। কিন্তু ইসরায়েল যে তাদের বাধা দিয়েছে এবং তাদেরকে অন্যায্যভাবে আটক করেছে, এটি কিন্তু আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা চলে এবং তাদেরকে এক ধরনের হুঁশিয়ারি কিন্তু জাতিসংঘ দিয়েছে যে যাদের আটক করা হচ্ছে তাদের সাথে যেন কোনো ধরনের সহিংস আচরণ করা না হয় বা তাদের যেন কোনো ধরনের চাপ প্রয়োগ করা না হয়। সে এমন একটি বার্তা আমরা দেখেছি। তো আমাদের আসলে এটি বিশ্লেষণ করে যেটি আমরা বুঝতে পেরেছি যে এখানে আসলে আন্তর্জাতিক আইনের কোনো ধরনের লঙ্ঘন কিন্তু নেই। যেটি ইসরায়েল বলছে যে যেহেতু গাজাকে তারা যুদ্ধক্ষেত্র হিসেবে
উপস্থাপন করছে এবং তারা সেভাবেই আসলে সেটিকে জায়গাটিকে চারপাশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। সেই যুদ্ধক্ষেত্রের কাছাকাছি নৌবহরগুলো পৌঁছে গিয়েছিল এবং সেই অঞ্চলটিকে তারা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এই সুমুদ ফ্লোটিলাটিকে তারা বাধা দিয়েছে, এমনটাই বিবৃতি দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। সামি, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই যে সমুদ ফ্লোটিলা যেই জাহাজগুলো যখনই এই যে জলসীমা দিয়ে তারা যাওয়ার চেষ্টা করেছে গাজার দিকে, তখনই কিন্তু ইসরায়েল একটি বাধা দিয়েছে। আমি দু একটি ঘটনা আপনাকে একটু জানাই। 2010 সাল থেকেই কিন্তু তারা এই কাজটি করে আসছে এবং তারা বলে রাখছে যে এখানে কোনো টেরিটোরিয়াল কোনো রাইটস তাদের না থাকলেও তারা কোনো জাহাজ যেতে দিবে না। এবং 2024-এও যখন এই কাজটি হয় তখন কিন্তু জাতিসংঘ থেকে একটি নিন্দা জানানো হয়েছিল এবং তারা বলেছিলেন যে কেউ, আপনি যেটি কিছুক্ষণ আগে বলেছেন যে কেউ এই সীমা দিয়ে যেতে পারে, কিন্তু তারপরেও আজকে আমরা এই ঘটনাটি দেখছি। এই যে আটক করা হলো যেই অধিকার কর্মীদের, এটি নিয়ে জাতিসংঘ কি কোনো বিবৃতি দিয়েছে? জাতিসংঘ এখন পর্যন্ত যে বিবৃতি দিয়েছে সেটি তো বলছিলাম যে তাদের সঙ্গে যেন কোনো ধরনের সহিংসতা বা সহিংস আচরণ না করা হয়, অর্থাৎ তাদেরকে নিরাপদে প্রত্যাবর্তনের যে নিশ্চয়তা সেই গ্যারান্টি দিতে হবে ইসরায়েলকে। এবং তার সেটির পাশাপাশি আরেকটি যে কথা জাতিসংঘ বলেছে, তাদেরকে যেভাবে আটক করা হয়েছে এটি কিন্তু আসলে তাদের মানবাধিকারের পরিপন্থী, অর্থাৎ তারা যে কেউ চাইলে আসলে গাজার নিপীড়িত মানুষের জন্য আন্তর্জাতিক জলসীমা দিয়ে ত্রাণ নিয়ে যেতে পারে এবং ত্রাণ সামগ্রীগুলো সেগুলো তো আসলে কোনো ধরনের ঝুঁকি নেই, কারণ তারা একদমই নিরাপদ কিছু সামগ্রী নিয়ে যাচ্ছেন। এমন না যে তারা সেখানে সমরাস্ত্র নিয়ে যাচ্ছে বা অন্য কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী নিয়ে যাচ্ছে, তারা একদমই নিরাপদ সামগ্রী নিয়ে যাচ্ছে দেখে তাদের আসলে বাধা দেওয়াটা ইসরায়েলের পক্ষ থেকে একদমই অমূলক একটি পদক্ষেপ হয়েছে। এই যে মানুষগুলোকে আটক করা হলো, তারা যেসব দেশের বা বিশ্বের বিভিন্ন দেশের কথা যদি বলি, তারা যখন গাজাবাসীর মানবাধিকার নিয়ে একেবারে রাস্তায় সরব রয়েছেন, বিভিন্ন দেশে আমরা দেখেছি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, এসব দেশের কথা যদি বলি, তাদের রাস্তায় প্রোটেস্টের কারণে কিন্তু এবার আমরা দেখলাম জাতিসংঘ অধিবেশন চলাকালীন সময়ে বা প্রায় অনেকগুলো দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। কিন্তু এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে আটক করার বিষয়টি, এর আসলে ভূমিকা, এর বিরুদ্ধে আসলে পুরো বিশ্বের মানুষেরা কি বলছেন, ওইসব দেশের মানুষের কি অবস্থা? দেখুন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে, একটু সেই বিষয়ে আসলে আমি কথা বলতে চাই। জাতিসংঘে যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হলো, সেটির আসলে সম্পূর্ণ ফল ভোগ করা আসলে এখনো অনেকটা দূর। এটি এক ধরনের প্রতীকী পদক্ষেপই বলা চলে, কিন্তু এই পদক্ষেপগুলো যে রাষ্ট্রগুলো সমন্বয় করে দিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, সেটি আসলে ইসরায়েলের উপর এক ধরনের চাপ প্রয়োগ করার কৌশল ছিল। একইভাবে ইসরায়েল যে পদক্ষেপ এখন নিল, এই একটি শান্তিপূর্ণ একটি ত্রাণবহরকে আটকে এবং তার মানবাধিকার কর্মীদের এবং আরও বিভিন্ন পেশাজীবী রয়েছেন তাদেরকে আটক করে, ইসরায়েলের যেই হামাসের সঙ্গে যে দ্বন্দ্বটি রয়েছে, সেই গোষ্ঠীটির, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সেই গোষ্ঠীটির উপর এক ধরনের মানসিক চাপ বা এক ধরনের কৌশলগত পদক্ষেপ এটি ইসরায়েলের আসলে বলা চলে। কিন্তু আসলে শেষ পর্যন্ত হামাসের উপর কতটুকু চাপ প্রয়োগ করে, আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তির একটি ঘোষণা দিয়েছেন নেতানিয়াহুর সাথে বৈঠক করে এই কিছুদিন আগেই। সেই চুক্তিতে আসতে হামাসকে এক ধরনের রাজি করানোরও কিন্তু কৌশল হতে পারে ইসরায়েলের এই পদক্ষেপটি। এখানে একটি প্রশ্ন চলে আসে সামিয়া, যে আপনি বলছিলেন, আমিও বলেছি যে যেই দেশগুলোকে স্বীকৃতি দেওয়া হলো, এই ফিলিস্তিনকে যে দেশগুলো স্বীকৃতি দিল, এই জায়গাটিতে যখন ইসরায়েলের উপর একটি চাপ প্রয়োগ করছে, তখন কিন্তু এর কোনো কিছুকেই তোয়াক্কা না করে ইসরায়েল আবার এই ধরনের কাজটি করলো। আসলে তাদেরকে থামাবে কে, বা তাদের এই শক্তিটার উৎস কি, সেই প্রশ্নটি তো দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধবিরতির বিষয়ে এবারের জাতিসংঘে কথা বলেছেন, সেই জায়গাটিতে এই যে অধিকার কর্মীদের নিয়ে আটক করা, পাশাপাশি আরও যারা আসছেন তাদেরকেও ঢুকতে দেবে না, এই যে আগ্রাসী মনোভাব, এটার বিরুদ্ধে আসলে পুরা বিশ্বের মানুষের রূপটা কেমন হতে পারে? বিশ্বের যারা নেতা রয়েছেন তাদেরকে এর আগে আমরা যুদ্ধ চলাকালীন সময় দেখেছি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এবারও কি তারা নীরব থাকবে? এই প্রশ্নটি কিন্তু আসে। একদমই। আমরা যে গত 2 বছরের যুদ্ধে 66,000 ফিলিস্তিনি মৃত্যু দেখেছি, হাজার হাজার শিশু সেখানে অভুক্ত রয়েছেন, হাজার হাজার মানুষ একবেলা খাবার পাচ্ছে না, এমন আসলে একটি মানবিক বিপর্যয়কর পরিস্থিতি আমরা দেখেও কিন্তু এক ধরনের নীরবই রয়েছি। সেই
প্রসঙ্গ ধরেই যদি বলি, ইসরায়েলের পেছনে বড় একটি সমর্থন কিন্তু যুক্তরাষ্ট্র, এটি যুগ যুগ ধরেই হয়ে আসছে, আমরা দেখেছি। এবং ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য দেশগুলো পদক্ষেপ নিলেও, কথা বললেও, নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র কিন্তু তার সব অপকর্ম সব কিছুর পরেও আসলে ইসরায়েলের পাশে রয়েছে। তো এই প্রেক্ষাপটকে ধরেই ইসরায়েলের বিরুদ্ধে এই যে গতকাল যে ফ্লোটিলা থেকে মানবাধিকার কর্মীদের আটক করা হলো, এরপর পুরো বিশ্বেই এক ধরনের ক্ষোভের বিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি। ইউরোপের যেই উন্নত বিশ্বের দেশগুলো, সেগুলোর পাশাপাশি লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, আর্জেন্টিনা, কলম্বিয়া, সেখানেও বিস্ফোরণ হচ্ছে। এমনকি কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েলের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে দেশটির, সেটি বাতিল করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সেই দেশটিতে যে ইসরায়েলি কূটনীতিক রয়েছেন তাদেরকে বরখাস্ত করারও তিনি এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তুর্কি যেহেতু গাজার একটি বড় সমর্থক দেশ, তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনিও কিন্তু এটি এক ধরনের ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন যদি ইসরায়েল এই ধরনের এই যে আটক করার এই পদক্ষেপগুলো চলমান রাখে। পাশাপাশি কিন্তু ইতালিতে বিক্ষোভ হয়েছে, গ্রিসে বিক্ষোভ হয়েছে, এবং স্পেন তো গাজার পক্ষে দীর্ঘদিন ধরেই কথা বলে আসছে। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমরা যে সলিড কোনো পদক্ষেপ বা বাস্তবিক কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া আসলে আদৌ সম্ভব হবে কিনা, এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। সামে একেবারেই তাই। আরেকটি সবশেষ একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যে এই যে 57টি দেশের যে অধিকার কর্মীরা তারা যাচ্ছেন গাজার উদ্দেশ্যে, সেখানে বাংলাদেশেরও একজন রয়েছেন, এবং নিশ্চয়ই এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। তিনি কিন্তু এখনও সুস্থ রয়েছেন, তার একটি ভিডিও বার্তাও আমরা দেখেছি। কিন্তু সবশেষ যেই প্রসঙ্গটি আসে, যে যারা এখনও যাচ্ছেন, যেই প্রায় 2 ডজনেরও বেশি জাহাজ এগিয়ে যাচ্ছেন, তারা কোনো ভয় ভীতি উপেক্ষা করেই যাচ্ছেন, আসলে তাদেরও কি একই পরিণতি হবে, বা যারা ইতিমধ্যে আটক হয়েছেন তাদেরই বা কী করা হবে? আপনি প্রত্যাবাসনের কথা বলছেন, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদের দেশগুলোতে, কিন্তু মানবিক সহায়তাটা যেটি যাচ্ছে সেটি কি আসলে গাজাবাসী পাবে? এটি খুবই ভালো একটি প্রশ্ন করেছেন ঝুমি। আমরা যদি নৌবহরটি দেখি, সেখানে যতগুলো জাহাজ আছে, সেই জাহাজে করে ত্রাণ নিয়ে যাওয়া পুরো গাজার মানুষের জন্য কিন্তু আসলে কিছুটা অপ্রতুল। কিন্তু এটি আসলে যে লক্ষ্যটি, সেটির দিকে আপনার খেয়াল রাখতে হবে। এই যে নৌবহর যে মিশনটি নিয়ে যাচ্ছে গাজার দিকে, এটি কিন্তু এক ধরনের প্রতীকী মিশন। এবং এতদিন ধরে যুদ্ধের পর গেল মে মাস থেকে ইসরায়েলের আরোপিত যে অবরোধ, সেই অবরোধের কারণে এই দীর্ঘ সময়টাতে কোনো খাবার প্রবেশ করতে পারেনি গাজায়, কোনো জরুরি সামগ্রী, এমনকি কোনো জ্বালানিও তারা প্রবেশ করতে দেয়নি। তো এই যে একটা অমানবিক পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতি দেখার পরও বিশ্ববাসী কেন নীরব আছে? বিশ্ববাসীর সেই বিবেকে নাড়া দিতেই এই গ্রেটা থুনবার্গ, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে এই মিশনটি চলছে। এবং এটি যে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই মিশনটি, তেমনটি না। এটি এক ধরনের বিশ্ববাসীর বিবেকে নাড়া দেওয়ার, যেটি বললাম, এবং পাশাপাশি এটি হচ্ছে যে গাজাবাসীর পাশে দাঁড়ানোর যে বার্তা, সেটিও কিন্তু তারা দিতে চাচ্ছেন। এবং ইসরায়েলের গতকালকে ফ্লোটিলার কয়েকজন মানবাধিকার কর্মীকে আটকের পদক্ষেপের পর তারা কিন্তু আবার বার্তা দিয়েছেন যে কোনো ধরনের বাধাতেই তারা আসলে পিছু হটবে না, তারা এই মিশনটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। ইসরায়েল যদি তাদেরকে আটকও করে, তারা সেই পরিণতি মেনে নেবেন। এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আজকে নৌবহরের একটি সামনের সারিতে থাকা একটি যেই নৌযান মিকেনো, সেটি প্রায় গাজা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ গাজার যে স্থানীয় জলসীমা সেখানে পৌঁছে গেছে। অর্থাৎ তারা হচ্ছে তাদের লক্ষ্যতে অবিচল রয়েছেন, তারা সেখান থেকে পিছু হটতে চাচ্ছে না। শেষ পর্যন্ত তাদেরকেও হয়তো আটক করা হতে পারে, এবং আটকের পর তাদেরকেও হয়তো ইসরায়েলের বন্দর নিয়ে যাওয়া হতে পারে। কারণ গেল জুনেও যখন হচ্ছে গ্রেটা থুনবার্গ একটি মিশন নিয়ে গিয়েছিলেন ম্যাডলিন জাহাজে করে, তখন কিন্তু তাকে আটক করে এবং তার সাথে তার যে সহযাত্রীরা ছিলেন তাদেরকেও আটক করে কিন্তু একইভাবে হচ্ছে ডিপোর্ট করা হয়েছিল, সেটি আমরা দেখতে পেয়েছিলাম। এবারও হয়তো তেমনই কিছু হবে, হয়তো তারা সফল হবে না তাদের মিশনে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্ববাসীর কাছে তারা কিন্তু একটি বার্তা দিতে পেরেছেন, এবং সেটিই কিন্তু আসলে তাদের এই মিশনের উদ্দেশ্য। নিশ্চয়ই সামিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের কি হয় সেই বিষয়টি এখন পর্যবেক্ষণের
বিষয় রয়ে গেছে, পর্যবেক্ষণ করা হবে এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে যুক্ত হয়ে কিছু তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। দর্শক, আমরা চেষ্টা করেছি যে বর্তমানে যেই অবস্থাটি রয়েছে, যেই গাজার দিকে, গাজার মানুষের দিকে সমুদ্র সীমা দিয়ে একটি ভয় উপেক্ষা করে, সব ভয় উপেক্ষা করে বলতে হবে ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা যে মানবিক সহায়তাটা নিয়ে যাচ্ছেন সেটির বর্তমান পরিস্থিতি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে। নিশ্চয়ই পরবর্তীতে আরও নতুন কি তথ্য রয়েছে সেগুলো নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায় আবারও হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন।